দর্শক আমন্ত্রণ ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে আপনাদের সাথে আছি আমি জান্নাতুন নাইম। আজকে আমার সাথে অতিথি হিসাবে রয়েছেন অনলাইনে আবু সাইদ খান সিনিয়র সাংবাদিক এবং লেখক, এবং আরও রয়েছেন জাকারিয়া কাজল সিনিয়র সাংবাদিক, এবং সেই সাথে আমি পরিচয় করিয়ে দিতে চাই আমার সাথে স্টুডিওতে রয়েছেন আমার সহকর্মী মোর্শেদ হাসিফ হাসান সিনিয়র রিপোর্টার, এবং সাথে রয়েছেন হিরণ খান সিনিয়র রিপোর্টার। আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, যেমনটি আজকে আপনারা সারাদিনে শুনছিলেন যে আমরা 16 জুলাই থেকেই প্রাণহানির ঘটনা দেখছি, তবে আজকের মতন একদিনে সারা বাংলাদেশে এত প্রাণহানির ঘটনা আমরা কখনোই দেখিনি, এবং এই সব কিছুই নিয়ে সমসাময়িক বাংলাদেশ ঠিক কোন পথে এগোচ্ছে এসব নিয়ে আলোচনা আমরা করব। শুরুতে আপনাদেরকে যেমনটি জানিয়েছিলাম যে আমার সাথে স্টুডিওতে রয়েছেন আমার দুজন সহকর্মী, তাদেরকে দিয়ে আলোচনার সূত্রপাতটা করতে যাচ্ছিলাম। হিরণ, আজকে তো আপনি সারাদিন মাঠে ছিলেন, এর আগে আমরা দেখেছি প্রাণহানি হয়েছে, আজকের মতন এত প্রাণহানি আমরা আর দেখিনি, এখনো পর্যন্ত আমাদের কাছে ফাইনাল হিসাবটিও আসেনি। সারাদিন আসলে মাঠের পরিস্থিতি কি ছিল? নাইম, এমন ঢাকা কিন্তু এর আগে আমরা কখনো দেখিনি, এমন রাজধানী আমরা এর আগে কখনো দেখিনি। দীর্ঘ 15 দিন 20 দিনের মতন প্রায় যে অবস্থা রাজধানী জুড়ে এবং রাজধানীর মানুষের যে অবস্থা, এই অবস্থা কিন্তু আমরা এখন মানে এরকম অবস্থা দেখিনি। এবং আজকে রাজধানীতে সর্বোচ্চ বেশি বলা হচ্ছে যে সব জায়গায় খুবই আন্দোলন নাশকতা রয়েছে। আমি যখন সকালে শাহবাগে ছিলাম ঠিক 11টার কিছু পরে, তখন হঠাৎ আমার কাছে খবর আসলো যে পিজি হাসপাতালে কি হয়েছিল সেখানে, কারা হামলা চালিয়েছে? আন্দোলনকারীরা যখন তারা প্রথমে কিন্তু শাহবাগ যে থানার সামনে, অর্থাৎ আপনার শাহবাগ থানার ঠিক উল্টো পাশে লাইব্রেরিটা রয়েছে, জাতীয় জাদুঘর রয়েছে, তার সামনে তারা অবস্থান করছিল। ওখান থেকে হঠাৎ মিছিলটি শাহবাগ মূল যে মোড়টি রয়েছে সেখানে আসলো। কিছুক্ষণ পর কোনো হঠাৎ করে চিৎকার চেঁচামেচি, এর মধ্যেই দেখলাম আমরা পিজি হাসপাতালের যে মূল ফটকটি ভেঙে দুর্বৃত্তরা ভিতরে ঢোকার চেষ্টা করছে। এবং প্রথমে ঢুকেই পিজি হাসপাতালের মূল গেটের পরেই বেশ কয়েকটি মোটরসাইকেল ছিল, প্রায় 8-10টার মতো মোটরসাইকেল ছিল। প্রথমে তারা মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। যারা এই অগ্নিসংযোগ করেছে তারা কি ছাত্র? আমি একদম দেখে মনে হয়নি আমার যে ওইখানে কোনো একজন ছাত্র ছিল, কারণ আমি দেখেছি যে যদি একদম খোলা চোখে দেখেছি যে সেখানে লুঙ্গি পরা লোকজন ছিলেন। সেখানে ছাত্র যে চিহ্নগুলো থাকে, ব্যাগ থাকার কথা। আরেকটি ব্যাপার হিরণ, আমি আপনার কাছে আসতে যাচ্ছিলাম, একদিনে এত পুলিশ সদস্য কখনো মারা যায়নি এর আগে। সিরাজগঞ্জে যে ঘটনাটি ঘটেছে, কি হচ্ছে আসলে, এটা কি হচ্ছে সেখানে? দিনাজপুরের চিত্রটি যদি আমি ব্যাখ্যা করতে যাই, আমি ভিডিও ফুটেজ দেখেছি এবং আমি ছবি দেখেছি, যেটা খুবই আসলে মর্মান্তিক। এবং তারা থানায় ছিল, পরবর্তীতে একটি দল দুর্বৃত্তরা অনেকজন, প্রায় বলছে তারা প্রায় 20-25 জনের উপরে হবে, তো তারা ভিতরে প্রবেশ করে এবং থানায় যারা ছিল তাদেরকে খুঁজে ধরে তাদেরকে নির্মমভাবে হত্যা করে এবং পিটিয়ে হত্যা করা হয়েছে। কিছুক্ষণ আগে তো ডিএমপি কমিশনার একটা ব্রিফ করেছেন, কি বলেছেন? ডিএমপি কমিশনার যেটা বলছিলেন যে আপনি জানেন যে কারফিউ জারি করা হয়েছে এবং ঢাকা মহানগরে যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকে কারফিউ নিয়ম মেনে রাস্তায় নামার কথা বলেছেন, এবং এছাড়াও তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এই বেশ কিছুদিনে কঠোর কথা, এবং তিনি বলেছিলেন যে যারা মানবে না তাদের বিরুদ্ধে কঠোর হবে ডিএমপি পুলিশ। এবং আমরা আজকে যেটা দেখেছি, আজকের চিত্রটা কিন্তু আমরা পুলিশের ক্ষেত্রে অনেকটা ভিন্ন দেখেছি। আমরা দেখেছি যে আজকে পুলিশ একদম পুরোপুরি নিষ্ক্রিয় ছিল, এবং যখন শাহবাগ থেকে তাহলে এত গোলাগুলি চললো কোথায়? এত গোলাগুলি প্রথম দিকে কিন্তু আসলে প্রথম সকাল থেকেই বলা যেতে পারে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমন শাহবাগে যখন পুলিশ দাঁড়িয়েছিল, পুলিশের সামনে কিন্তু তারা চিৎকার করছিল, পুলিশকে ইট পাটকেল ছুটছিল, পুলিশ একদম নির্বাক অবস্থায় দাঁড়িয়েছিল। পরবর্তীতে যখন তারা ওই মিন্টু রোড হয়ে যখন যেখানে আমাদের পুলিশ প্রধানের বাসভবন রয়েছে, ডিএমপি কার্যালয় রয়েছে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় রয়েছে, সেখানে যখন প্রবেশ করতে চায় তখন তারা সেখানে প্রতিরোধ গড়ে তোলে। সেখান থেকে যখন আবার প্রতিরোধ করার পরে যখন তারা আবার চলে আসে, তখন কিন্তু তারা কাউরান বাজার, ফার্ম গেট, বাংলা মোটর, এইসব এলাকাতে তারা প্রতিটি জায়গায় ঢুকে যায়, এবং আমরা সেখানে দেখেছি আসলে রণক্ষেত্রের কথা বলা হচ্ছে, সেই রণক্ষেত্রটি হয়েছে। কারণ আমি এখন চলে যেতে যাচ্ছিলাম, আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং লেখক আবু সাইদ খান। আবু সাইদ খান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে যে ব্যাপারটি জানতে চাচ্ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী এর আগে দুঃখ প্রকাশ করেছেন, শোক প্রকাশ করেছেন, তিনি মর্মাহত হয়েছেন এত প্রাণহানি নিয়ে।
তারপর আমরা আজকে দেখলাম আমাদের হিসাবে এখনো পর্যন্ত 85 জনের প্রাণহানি রয়েছে। এই রকম একটা গ্রাউন্ডে দাঁড়িয়ে, দুঃখিত, আমাকে আমার প্রডিউসার জানালেন মাত্র যে সংখ্যা আরও বেড়েছে এবং 94 হয়েছে। তো এরকম একটা গ্রাউন্ডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর দেশ চালানোর যেই মোরাল লেজিটিমেসি সেটি থাকছে নাকি আর? আমার মনে হয় না, কেননা যেখানে একদিনে প্রায় 100 লাশ পড়েছে, আরো জীবন যাচ্ছে, দেশটা একটা অনিশ্চিত অবস্থায় মধ্যে পড়ে গেছে, যেখানে পুলিশ পুলিশও দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। কোথাও কোথাও পুলিশ বেপরোয়া এবং কোথাও কোথাও পুলিশ কিন্তু নিষ্ক্রিয় থেকেছে। অর্থাৎ রাষ্ট্রযন্ত্র, সেই রাষ্ট্রযন্ত্র এখন আর কাজ করছে না। সেনাবাহিনীও এখানে কি ভূমিকা পালন করবে সে ব্যাপারে এখনো স্পষ্ট না। ইতিমধ্যে প্রাক্তন সৈনিকরা সেনাবাহিনীকে জনগণের উপর, আন্দোলনকারীদের উপর চড়াও না হওয়ার জন্য, গুলি না করার জন্য অনুরোধ জানিয়েছে। তো এমন একটা ব্যবস্থায় রাষ্ট্রযন্ত্র খানিকটা অচল হয়ে পড়েছে, দেশটা এই জায়গাটা চলে গেছে। অতএব এখানে হচ্ছে সমাধানের জায়গাটা খোঁজা দরকার এই পথে। অর্থাৎ একটা জিনিস প্রমাণিত হয়েছে যে হ্যাঁ, আরো জবরদস্তি করে পুলিশ নামিয়ে কারফিউ জারি করে তো এখানে আরো রক্তপাত হতে পারে, কিন্তু সমাধান এই রক্তপাতের পথে সমাধান নেই। অর্থাৎ সমাধানের আমাদেরকে ভিন্ন পথ বুঝতে হবে। আমি এই প্রসঙ্গ ধরেই, জি জনাব আবু সাইদ, আমি এই প্রসঙ্গ ধরে একটু জাকারিয়া কাজলের কাছে যেতে চাচ্ছিলাম। জনাব জাকারিয়া কাজল, আবু সাইদ যেমনটি বলছিলেন যে এই পথে আসলে সমাধান আসবে না, সমাধানের পথটা কি হবে এবং সরকার কি এই যে আন্দোলনের পালস সেটি বুঝতে শুরুর থেকে ব্যর্থ হয়েছে কিনা এবং এখনো ব্যর্থ হচ্ছে কিনা? আপনার শেষ মন্তব্যটা দিয়ে আমি শুনি। অবশ্যই ব্যর্থ। সরকারের অবহেলা, সিদ্ধান্তহীনতা আজকের তাই বলবো। একটা সাধারণ জিনিস, একটা সাধারণ ছাত্র আন্দোলন ভয়াবহভাবে আমাদের সামনে আসলো। ব্যর্থতার দায়িত্ব সরকারকে নিতেই। আওয়ামী লীগের মতো একটা দল যারা 5 দিন আগে তাদের বার্ষিকী পালন, সেই রাজনৈতিক দল যদি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে সিদ্ধান্তহীনতায় ভুগে বা ভুল সিদ্ধান্ত নেয়, তার পরিণতি কি, তার করুণ পরিণতি কি রাজার, সেটা আমরা কারো কাছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যখন এর আগের ঘটনায় সরকারি হিসেবে 160, বেসরকারি হিসেবে প্রাণ গেল, সেখানে আজকের ঘটনা কি, তাই না? কাজে আমি মনে করি এখানে দল হিসাবে আওয়ামী লীগ এবং এই সরকারের অবশ্যই ব্যর্থতা আছে। আমরা এই আজকের এই সমস্ত ঘটনার জন্য আমরা দায় চাপাচ্ছি, আমরা বলছি বিএনপি জামাত দায়ী, মেনে নিলাম। ছাত্রদের এই অহিংস আন্দোলনে বিএনপি জামাত সহিংস, যদি দায়টা তাদের থাকে, দায়িত্বটা তাদের প্রতিহত করার দায়িত্বটা তো সরকার, সরকারের তো দায় দায়িত্ব দুটোই আছে। যাদের উপর দোষ দিচ্ছে আমরা, তাদের দায় আছে, তাদের কোনো দায়িত্বটা সরকার, সে দায়িত্ব পালনে তো মনে হচ্ছে যে সরকার ব্যর্থ হয়েছে, তাই না? আপনি দেখেন আন্দোলনের প্রথম থেকেই আওয়ামী লীগ এবং সরকারের আবর তাবর নেতাদের বলতে শুনেছি এই আন্দোলনের মধ্যে তমুক ঢুকছে, জামাত ঢুকছে, বিএনপি ঢুকছে। বিএনপি তো আজকে প্রকাশ্যেই তার দলের সবাইকে ঢুকছে। আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগ নেতা এবং সরকারের মন্ত্রীরা যখন প্রেডিক্ট করতে পারছিলেন যে এই ছাত্রদের এই অহিংস আন্দোলনের মধ্যে সহিংসতাকারীরা ঢুকছে, প্রেডিক্ট করতে পারলে তারা প্রোটেক্ট কেন করতে পারবে? প্রোটেক্ট করার দায়িত্ব তো তাদের ছিল। খালি প্রেডিকশনের জন্য তো আমরা সরকারকে দায়িত্ব দিই। সরকারকে প্রেডিকশন এবং প্রোটেকশন দুটোর দায়িত্বই তো সরকার। প্রেডিক্ট করতে পারলেন, প্রোটেক্ট করতে পারলেন না, ব্যর্থতার দায়িত্ব সরকারকে নিতেই হবে, তাই না? দেখেন বাংলাদেশের যে কোনো আন্দোলন কিন্তু যারা বিরোধী পক্ষ থাকে তারা সুযোগ নেয়। আওয়ামী লীগ পৃথিবীর সকল দেশেই সকল ক্ষেত্রেই কিন্তু যখন কোনো একটা আন্দোলন হয়, সরকার বিরোধী যারা থাকে তারা কিন্তু সুযোগ নেবে। দেশটা আমরা আগে বিভক্ত করেছিলাম মুক্তিযুদ্ধের পক্ষে, এখন তো মনে দেশটা বিভক্ত হয়ে গেছে আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী লীগ। গত দুদিনের যে ঘটনা যে দেখছি আমরা, কারো কাছে কাঙ্ক্ষিত। আপনি দেখেন 13 জন পুলিশকে থানায় পিটিয়ে মেরে ফেলল, বিভিন্ন থানা আক্রান্ত হচ্ছে।
আওয়ামী লীগ নেতাদের বাড়ি আক্রান্ত। কেন হচ্ছে? সরকার কি এটা রাজনৈতিকভাবে ভেবে দেখেছে? সরকার কি এটা রাজনৈতিকভাবে মোকাবেলার চেষ্টা করেছে? কোটা আন্দোলনকারীরা যা চেয়েছে তার চেয়ে অনেক বেশি পেয়েছে। তারপরেও কেন এই অসন্তোষ? এই মিসম্যানেজমেন্টের দায়টা কার? আমার মনে হয় সেটা তলিয়ে দেখাশোনা। খতিয়ে দেখাটা দরকার আছে। জনাব জাকারিয়া কাজল, আমি আসবো আবার আপনার কাছে। আমি একটু চলে যেতে যাচ্ছিলাম মোর্শেদ হাসিবের কাছে। মোর্শেদ হাসিব, আপনি যেহেতু দীর্ঘদিন ধরে ডিপ্লোম্যাট বিট করছেন, ডিপ্লোম্যাট করেসপন্ডেন্ট হিসেবে কাজ করছেন, এবারের ঘটনা আন্তর্জাতিক মহলে কি ধরনের প্রভাব ফেলেছে? বিভিন্ন দেশ থেকে আমরা অনেক চাপের খবর শুনতে পাচ্ছি, আসলে ঠিক কতটুকু চাপ আছে সরকারের উপর? নাইম, আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। প্রথম চাপটা হচ্ছে আসলে ইন্টারনেট বন্ধ থাকার কারণে তারা যোগাযোগ করতে পারছে না, কি হচ্ছে তারা জানতে পারছে আমাদের না। দেশে যারা diplomat আমাদের হিসেবে- দেশে যারা বিদেশি ডিপ্লোমেট আছে এবং যেহেতু বেশিরভাগ চ্যানেল এবং গণমাধ্যম বাংলায়, ফলে তারা অনেক জায়গায় খোঁজ খবরগুলো নিতে পারছে না, ফলে ইন্টারনেট বন্ধ, এটা তাদের মূল কনসার্ন এবং সেই কারণে গুজবগুলো অনেক ছড়াচ্ছে। আচ্ছা। এটা হচ্ছে সেটা হচ্ছে, এবং তারা কিন্তু সরকারকে বলেছে যে তোমরা ইন্টারনেট ওপেন করে দাও, তাহলে যে গুজবগুলো ছড়াচ্ছে অন্তত গুজবগুলো কাউন্টার করতে পারবো। কারণ সামাজিক যোগাযোগের মাধ্যমের এই যুগে ঢাকার খবর ঢাকার মানুষের সাথে সাথে কিন্তু নিউ ইয়র্কেও চলে যাচ্ছে, জেনেভাও চলে যাচ্ছে, এবং সেটা তাদেরকে কাউন্টার করতে হচ্ছে। এইটা তাদের একটা বড় উদ্বেগের জায়গা। দ্বিতীয় উদ্বেগের জায়গা শুট অন সাইট, এবং ইউরোপীয় ইউনিয়ন কিন্তু খুব কড়া ভাষায় বলেছে বেআইনি ভাবে গুলি করা। মানে একজন নাগরিককে তুমি কেন গুলি করতে যাবে, সে কত জঘন্য অপরাধ করেছে এটা তাদের আসলে এক ধরনের জানার বিষয়। অ্যামনেস্টিও তো খোলা চিঠি পাঠায়। হ্যাঁ, অ্যামনেস্টি খোলা চিঠি পাঠিয়েছে। ইউএসএ তাদের 22 জন সিনেটর, তারা অবশ্য তাদেরকে চিঠি পাঠিয়ে, তাদের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়ে বলেছে যে যা হচ্ছে তার সাথে সংশ্লিষ্ট সবার বিষয়ে মার্কিনীদের সিদ্ধান্ত নেওয়া উচিত। এখন সিদ্ধান্তটা হয়তোবা মার্কিনীরা নিজে নেবে, কিন্তু এটার একটা ইম্প্যাক্ট পড়বে। একটা আমার জানার আগ্রহের জন্য হাসিব আপনার কাছে জানতে যাচ্ছিলাম, এর আগে 2000 মানে লাস্ট যে ইলেকশনটা হলো, ন্যাশনাল ইলেকশন, তার আগে আমরা বাইরের দেশের বহু চাপ দেখেছি এবং আওয়ামী লীগ মোটামুটি ভাবে বলা যেতে পারে সেসব চাপ কোনোটাই পাত্তা দেয়নি। এবার কি দেবার সুযোগ আছে নাকি, বা আসলে চাপটা ঠিক কতটুকু বড়, আগের চেয়ে কম না বেশি, আপনার কি মনে হয়? মানে কম বেশি এটা দিয়ে চাপ হিসাব করাটা নির্ভর করছে আসলে কত মানুষ মারা গেছে। দেখো, নির্বাচন কিন্তু সহিংসত হয়েছে, নির্বাচন এত মানুষ মারা যায় নাই। এখানে অনেকগুলো দেশের মানুষ, ইতিহাসে আর কখনো এত হ্যাঁ, মানুষ অনেক মারা মানুষ যায়নি। মারা গিয়েছে, এবং আজকের পরে বিদেশিদের আরো উদ্বেগ তৈরি হবে, কারণ আজকে পুলিশ মারা গিয়েছে যে এই দেশের নাগরিকের সুরক্ষা দেয়। তার যেহেতু সুরক্ষা নেই, সে একজন বিদেশি নাগরিক হিসেবে অরক্ষিত অনুভব করতেই পারে। এই জায়গাগুলো তারা বারবার সরকারের কাছে জানতে চায়, এবং জাতিসংঘ কিন্তু এই সার্বিক বিষয়টাকে একটা নিরপেক্ষ জায়গা থেকে এবং আস্থা তৈরি করার জন্য অনুসন্ধান করতে চেয়েছে। সেটি আসলে সরকার অনুমতি দেবে কি প্রধানমন্ত্রী দেবে না। অবশ্য বলেছেন যে তিনি হ্যাঁ, নেবেন। এটা আমি আসলে আবার দীর্ঘালোচনার হাসিব আপনার বিষয়। কাছে, আমি একটু জনাব আবু সাইদ খানের কাছে চলে যেতে যাচ্ছিলাম। আবু সাইদ খান, জনাব জাকারিয়া কাজল যেমনটি বলেছিলেন যে সরকার আন্দোলনের পালস বুঝতে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, কি করতে হবে না করতে হবে অনেক সিদ্ধান্তহীনতা ছিল, আন্তর্জাতিক একটা প্রেশার আছে। আপনি কি কোনো আশার আলো দেখেন নাকি? মানে এখান থেকে কি আপনার কাছে এখন মনে হয় যে কোনো সমাধানের পথ আদৌ খোলা আছে? নিশ্চয়ই আছে, কিন্তু সরকার চায় কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, কিভাবে হতে পারে কেননা সেটা? সরকার যদি মনে করে তারা ক্ষমতা থেকে সমাধান করবে, সেটা হবে না। কেননা জনগণের মধ্যে সারা দেশে একটা আওয়াজ উঠেছে যে সরকারের পদত্যাগ, অর্থাৎ সরকারের পদত্যাগের মধ্য দিয়ে একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা করা সম্ভব, এবং সেই ব্যাপারে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি এমনই ভাবে আরো রক্তক্ষয়ের দিকে দেশকে ঠেলে দেবে, না তারা একটা শান্তিপূর্ণ পথ খুঁজে নিবে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা সরকারের, এই বলটা এখন সরকারের কোর্টে, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে কোন পথে তারা অগ্রসর হবে। এবং যেখানে জনগণের মধ্যে যে ক্ষোভ যন্ত্রণার এক ধরনের বিস্ফোরণ ঘটেছে, এই বিস্ফোরণ থামানো যায় না। তো এই বিস্ফোরণ থামাতে হলে তো সরকারকে একটা ব্যবস্থার দিকে যেতে হবে। যেমন এই আন্দোলনটা একসময় কোটা আন্দোলন ছিল, কোটা সংস্কারের আন্দোলন ছিল, এবং মানুষের ভিতর বিভিন্ন কারণে তার সামাজিক বঞ্চনা, আয় বৈষম্য এবং ভোট দিতে না পারার যন্ত্রণা, সবকিছু কিন্তু এখন এই আন্দোলনের সঙ্গে একাকার হয়ে গেছে। অতএব মানুষের ভিতর এই যে সরকার কেন এই ধরনের ব্যাপরা ভাব দেখাচ্ছে, এর কারণটা কি? যে এখানে দীর্ঘদিন ধরে জবাবদিহিতা কাজ করে না, এখানে জনগণের সঙ্গে তার মানে কোনো চুক্তি নেই, জনগণের চিন্তা ভাবনা কিংবা আকাঙ্ক্ষাকে সবসময় কোনো মূল্য দেওয়া হয় না। সরকার, এখানে একটা ধারণা তৈরি হয়েছে যে আমলা, পুলিশ, সেনাবাহিনী দিয়ে দেশ পরিচালনা করা যায়, জনগণের আকাঙ্ক্ষায় যে দেশ পরিচালনা করতে হয় এই মনোভাবটা এখানে গড়ে ওঠে না। এখানে এক ধরনের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেখান থেকে জিনিসটাকে ভাবতে হবে। অতএব জায়গাটা
যেখান থেকে শুরু হয়েছিল আন্দোলন, কিন্তু সে সমাধানটা সেখানে নেই। সমাধানটা হচ্ছে এখানে, অর্থাৎ জনগণের আকাঙ্ক্ষা যে এখানে একটা রাজনৈতিক পরিবর্তন, এবং সেই পরিবর্তন হচ্ছে তারা একটা নিরপেক্ষ ব্যবস্থাপনা দরকার, এবং সেই ব্যবস্থাপনার মধ্য দিয়ে একটা নিরপেক্ষ নির্বাচন দরকার। সেই নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সরকারও ক্ষমতা আসতে পারে। অর্থাৎ যে গণতান্ত্রিক ব্যবস্থা, যেমন মুক্তিযুদ্ধের চেতনার নামে যা কিছু হচ্ছে, তো মুক্তিযুদ্ধের চেতনার নামে দমন পীড়ন হয় না। মুক্তিযুদ্ধের চেতনা মানে বুলেট বারুদ নয়। মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে প্রতিবাদ, বিদ্রোহ। মুক্তিযুদ্ধের চেতনা মানে ন্যায় বিচার, সাম্য, সমাজতন্ত্র, গণতন্ত্র, ভোটাধিকার, এবং সেইগুলোকে পদদলিত করে মুক্তিযুদ্ধের চেতনার নামে, কিংবা রাজাকার, আলবদর, কিংবা কাউকে গালি দিয়ে, কিংবা জামাত শিবির আসছে, এই ধরনের মানে বক্তব্য রেখে আমার মনে হয় সমস্যাটাকে মুখ ঘোরানো যাবে না, আন্দোলনের আচ্ছা। মুখটাকে ওইদিকে ঘোরানো যাবে না। সমস্যা জনগণের তো আরো মধ্যে যে বেশি আকাঙ্ক্ষা, এসকেলেটই করবে। জি আমি এক লাইনে কথাটা বলি, জি। জনগণের ভাষা বুঝতে হবে। সেই জনগণের ভাষা সরকার বুঝবে কি বুঝবে না তা নিয়ে আমরা একটা ছোট বিরতির পরে যদি অনুমতি দেন তাহলে আমরা আলোচনাটা আবার করতে চাই। দর্শক, মুক্ত বাক অনুষ্ঠানের সময় হলো একটা ছোট্ট বিরতির, ফিরছে একটু পর, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। ইস্পাহানি, মির্জাপুর চা, মুক্তবাগে আমরা কথা বলছিলাম সমসাময়িক বাংলাদেশ নিয়ে, এবং বিরতির আগে আমরা কথা বলছিলাম জনাব আবু সাইদ খান, তিনি বলছিলেন যে এখন এখান থেকে একমাত্র উত্তরণের উপায় হচ্ছে সরকারের পদত্যাগ। জনাব জাকারিয়া কাজল, আপনার কাছে আমি একটু যেতে যাচ্ছিলাম, আপনিও কি তাই মনে করেন কিনা? যদি তাই মনে করেন তাহলে আসলে ওয়ে আউটটা কিভাবে হবে? শোনেন, আমি যেটা মনে করি এই আন্দোলন তো আর এখন কোটা আন্দোলনে নেই, এটা আমরা সবাই করি। আর আজকে তো বিএনপি মহাসচিব অফিসিয়ালি কার্যালয়ে সবাই ছিল, এখন অফিসিয়ালি বলেছে সকল নেতা শরীর করতে, তাই না? দেখেন, মানুষের মধ্যে কিন্তু অনেক কিছু নিয়ে ক্ষোভ। পণ্য মূল্যের মধ্যে একটা, দ্রব্যমূল্য নিয়ে বাংলাদেশের মানুষ যারা আওয়ামী লীগের প্রতি সহনশীল, আওয়ামী লীগের ভোটার, সবাই তার দল করে না, ভোট দেয় অনেকে, তারা ক্ষুব্ধ। দুর্নীতি নিয়ে ক্ষুব্ধ, টাকা পাচার নিয়ে ক্ষুব্ধ। আপনি হ্যাঁ, এই সরকার অনেক উন্নয়ন কর্মকাণ্ড করেছে, বাংলাদেশের ইতিহাসে আইকনিক বেশ কিছু কাজ তারা করেছে, যেটা বলে পদ্মা সেতু, সব ঠিক আছে। পেটে যদি টান পড়ে তখন কিন্তু এই উন্নয়ন মানুষকে আকর্ষণ করে। রিয়ালিটি, পণ্য মূল্য নিয়ে দেখেন সারা বছর বলা হচ্ছে, এমনকি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও যখন পণ্য মূল্য গুরুত্ব পেয়েছিল, মানুষ ভেবেছিল যে সেই গুরুত্বের ছাপ বাজারে পড়বে, দুঃখজনকভাবে বাজারে অর্থাৎ বাজার ব্যবস্থাপনায় সরকার প্রচন্ডভাবে ব্যর্থ। তো এই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আজকের এই এই মানুষের অংশ, কোটা আন্দোলন করে একমত। কারণ যে ঘটনাগুলি ঘটেছে, থানায় ঢুকে 13 জন পুলিশ নিশ্চয়ই ছাত্র, পিজি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা নিশ্চয়ই ছাত্র। আমি দ্য লাস্ট ম্যান টু বিলিভ ইট যে থানায় থানায় আগুনিগুলি ছাত্র, তাই না? এটার মধ্যে নিশ্চয়ই যারা সহিংসতা করতেছে, আজকে তো সরকারি প্রেস নোট দেখলাম যে জঙ্গিরা এই কাজ করে। জঙ্গিরা যদি এই কাজ করে, এটা দমনের দায়িত্ব সরকারের। বাংলাদেশের কোনো সুস্থ চেতনার মানুষ তো জঙ্গিবাদ পছন্দ করে না। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ জঙ্গিবাদ পছন্দ। যদি জঙ্গিরা এই কাজ করে থাকে, জঙ্গি দমনের দায়িত্ব সরকারের। যদি দমন করতে না পারে, সে ব্যর্থতা সরকারকে। ওয়ে আউটের কথা বললেন, দেখেন 90-এর গণ অভ্যুত্থানে আমরা কি দেখছি? 90-এর গণ অভ্যুত্থানে আমরা দেখছি 3 জোটের একটা রূপরেখা ছিল কিভাবে গভর্নমেন্ট। এবারের আন্দোলনে আমার কাছে যেটা সমস্যা মনে হয়, আন্দোলনকারীদের মধ্যে কিন্তু কোনো ফর্মাল লিডারশিপ, তাই না? কাজেই এই সরকারের পদত্যাগ যে আমরা চাই, যারা চাইছেন তাদেরও কিন্তু এটা ভাবতে হবে যে হোয়াট ইজ দ্য ওয়ে আউট। এটা কিন্তু একটা বিগ কোশ্চেন, $1 মিলিয়ন কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ওয়ে আউট। এটা নিশ্চিত না করে তো সরকারও পারবে না। হ্যাঁ, সাইদ ভাই বলেছেন বল এখন সরকারের কোর্ট, অবশ্যই বল সরকারের কোর্ট। সরকারকে এখন ভাবতে হবে হাউ দে উইল কমব্যাট দিস সিচুয়েশন। আর কোনো প্রাণহানি, সম্পদহানি না ঘটিয়ে যদি এটা কমব্যাট করতে পারে, ওয়েল এন্ড গুড। যদি না পারে তাহলে সরকার গিয়ে বিকল্পটা পাবে। জনাব জাকারিয়া কাজল, আজকে আমরা একটি ঘটনা দেখেছিলাম যেখানে সাবেক একজন সেনা প্রধান তিনি বলেছেন যে এ ধরনের সেনাবাহিনীকে তিনি ছাউনিতে ফিরিয়ে নিয়ে যাবার কথা বলেছেন এবং খুব বোল্ড কিছু স্টেটমেন্ট দিয়েছেন।
এর কি কোনো আলাদা সিগনিফিকেন্স আছে? এবং সেখানে আরো অনেক জি আপনি দেখেন কালকে কিন্তু আমাদের সেনা প্রধান তার ওই নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস নামে একটা অনুষ্ঠান করেছে। সেটার একটা ফর্মাল প্রেস রিলিজও আমরা পেয়েছি, যেখানে তিনি বলেছেন যে জনগণের পাশে। বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু সবসময় যে কোনো দুর্যোগে, বন্যা, খরা, যে কোনো বিপদে জনগণের পাশে। বাংলাদেশের ইতিহাসে এখন যে দুর্যোগটা হচ্ছে, আমি জানি না সাইদ ভাই দেখেছে, আমি কিন্তু একদিনে এত প্রাণহানি, সাবেক সেনা কর্মকর্তা যাদের কথা বলছি, সাবেক সেনা কর্মকর্তা এখন আমাদের মতোই সাধারণ মানুষ। তাদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যে অনুভূতি, তাদের মধ্যেও সেই অনুভূতিটি আসাটা কি খুব বিচিত্র কিছু। যেকোনো সেন্সিবল মানুষ তো চাইবে এই প্রাণহানি বন্ধ হোক, সংঘাত বন্ধ হোক, দেশের উন্নতিতে যেটা বাধা সৃষ্টি করছে, সেই পথটা রুদ্ধ হোক, সেই সংঘাত শেষ হোক। যে কোনো মানুষই চাইবে, তারাও চেয়েছেন। আমি তো এর মধ্যে মনে করি যে দিস ইজ ভেরি নেচারাল তাদের। আচ্ছা, জনাব আবু সাইদ খান, আপনার কাছে আসতে যাচ্ছিলাম। জনাব জাকারিয়া কাজল বলছিলেন যে এবারের আন্দোলনের একটি বড় সমস্যা ছিল যে কোনো লিডার নেই। তাহলে আসলে আপনি যেটা বলছিলেন যে পদত্যাগ করতে হবে, পদত্যাগ করে কিভাবে কি হবে তাহলে? না না, দুটো আমি একটু বলি যে হ্যাঁ, সরকার একটা পথ যে দমন পীড়নের মধ্য দিয়ে, তাহলে 100 লাখ পড়েছে, আবার আগামীতে আরো 100 লাখ পড়বে, লাখ পড়তে থাকবে, এবং এই দমন পীড়নের মধ্য দিয়ে আন্দোলন কি দমন করা সম্ভব? বরং সেটা আরো ভয়াবহ অরাজক অবস্থার দিকে চলে যেতে পারে, গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে। অতএব সমাধানটা কি? সমাধান হচ্ছে জনগণের ভাষা বুঝতে হবে। জনগণের মুখে এখন একই স্লোগান। আমি ইউটিউবে এবং টেলিভিশনে যে সব লাইভ প্রোগ্রাম গুলো দেখছিলাম, যে সরকারের পদত্যাগ, অর্থাৎ সরকারের পদত্যাগ একটা গণদাবিতে, জাতীয় দাবিতে পরিণত হয়েছে, এবং সেইটা সরকারকে উপলব্ধি করতে হবে। এবং এটা করার জন্য তো পদ্ধতি আছে। আগে হচ্ছে সরকার চান কিনা, সরকার শান্তিপূর্ণ ভাবে সমস্যার সমাধান চান কিনা, তাহলে এটা সম্ভব। এটা কঠিন কিছু না, সংবিধান কোনো বাধা না। জনাব সেখানে জাকারিয়া কাজল, পার্লামেন্ট দুঃখিত আমি একটু ইন্টারাপ্ট করছি। আপনার কাছে কি মনে হয় যে সরকার কি শান্তিপূর্ণভাবে এটা সমাধানের দিকে আসলেই নিয়ে যেতে আগ্রহী? মানে এখনো পর্যন্ত সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গরা যেভাবে কথা বলছেন, তা দেখে কি আপনার কোনো হিন্ট পাচ্ছেন কিনা আপনি? আমাকে বলছেন? জি জি জি, আপনাকেই। হ্যাঁ হ্যাঁ, না না, আমার কাছে এখনো মনে হয় না। কিন্তু সমাধান এর বাইরে কোনো সমাধান নেই। এর বাইরে একটাই হচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে সরকার যদি সিদ্ধান্ত নেয় যে তাহলে এখানে একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা দরকার। যেমন আমাদের সংবিধানের ইন্টারপ্রেটার হচ্ছে, ব্যাখ্যাদাতা হচ্ছে হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কাছে যাওয়া চাইতে পারে যে এই সময় কিভাবে সংকট উত্তরণ হবে, কিংবা এক্সপার্টদের নিয়ে বসতে পারে। যেমন 90 এর আগে সরকার কার কাছে পদত্যাগ করবে, যখন এই প্রশ্নটা উঠলো, আমার মনে আছে তখন মন্ত্রী ছিলেন শাহ মোয়াজ্জেম হোসেন, বোধহয় ডেপুটি প্রধানমন্ত্রী। উনি বললেন যে আমরা কি 0 পয়েন্টে গিয়ে ক্ষমতা ছেড়ে দেব, কোথায় দেব? তখন এক্সপার্টরা, তখন ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ এবং অন্যান্য এক্সপার্টরা বসেছিলেন, এবং তারা রাজনৈতিক দলগুলোকে তিন জোটের রূপরেখা প্রণয়নে সহায়তা করেছিলেন। এখনো দেশের এক্সপার্টরা আছে, তাদেরকে আহ্বান জানাতে পারে। এখানে সংবিধান বিশেষজ্ঞরা আছেন, তো সেখানে একটা ওয়ে আউট হতে পারে। শিক্ষকরা একটা ফর্মুলা দিয়েছে, শিক্ষক নেটওয়ার্ক, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক একটা ফর্মুলা দিয়েছে, এবং সেটাও কতটুকু অ্যাপ্লিকেবল কিনা এটা নিয়ে একটা আলাপ আলোচনা হতে পারে। কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে সরকার কোন পদ্ধতিতে অগ্রসর হবে, অর্থাৎ যে পদ্ধতিতে সরকার অগ্রসর হচ্ছে সেটাকে অব্যাহত রাখবে, না এখান থেকে সরকার একটা আলোচনার জায়গা, অর্থাৎ এখানে সমাধানের জন্য তাকে একটা অন্তর্বর্তী ব্যবস্থাপনার দিকে যেতে হবে। এক ধরনের জাতীয় ব্যবস্থাপনা তাকে মানে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কোনটা সিদ্ধান্ত নেবে, আমার কাছে মনে হয় সেটা একটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, হিরণ, আপনার কাছে একটু চলে আসতে যাচ্ছিলাম। এবারের আন্দোলনের ক্ষেত্রে যেহেতু আমি নিজেই মাঠে সাংবাদিকতা করেছি, অনেক সময় মবের মধ্যে পড়তে হয়েছে, তবে এবারের মতো সম্ভবত সাংবাদিক লাঞ্ছিতের ঘটনা এর আগে মানে আমার অন্তত স্মৃতিতে নেই। আপনি আরো ভালো বলতে পারবেন যেহেতু আপনি এখন ফিল্ডে থাকছেন প্রতিনিয়ত। মানে সাংবাদিকদেরকে এ ধরনের লাঞ্ছিত করার ঘটনা ঘটছে কেন? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আপনি, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা যারা মাঠে কাজ করি, দুই পক্ষই, অর্থাৎ দুই পক্ষই আমাদের কাছে একটাই প্রশ্ন করে। দুই পক্ষ মানে ছাত্রছাত্রী এবং আইন শৃঙ্খলা বাহিনী, কিংবা মাঠে যারা আছে, যে অবস্থায় যারা আছে, মুখোমুখি যারা, দুই পক্ষই একটা প্রশ্ন করে যে মাঠের সংবাদ আপনারা প্রচার করেন না। কিন্তু এখানে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে যখন কেউ অহিংস
তখন সে বলে আমাদের ছবি নেন। তখন তারাই যদি কখনো হিংস্র হয়, তখন তাদের ছবি নিতে গেলে আমাদেরকে মারে, আমাদের উপরে আক্রমণ করে। এটা খুবই একটা মানে একটা ব্যাপার রয়েছে, মানে ট্রানজিশনের ব্যাপার রয়েছে যে আপনি যে একটু আগে একটা কথা বলছিলেন যে তারা বলেন যে মাঠের যে বাস্তবতা তা সংবাদ মাধ্যম অর্থাৎ আমাদের মতন যারা চ্যানেল রয়েছে সেখানে দেখা যায় না। আসলেই কি তাই? আসলেই কতটুকু সেটা মানে আপনি বাস্তবতা, যে রিপোর্টটা নিয়ে আসেন তাকে সবসময় চ্যানেলে আপনি দেখতে পান? মানে আপনি মাঠের যে বাস্তবতা টানেন দেখা যায়? সেটা হয়তো বা অনেক ক্ষেত্রেই হয় না। আচ্ছা। হ্যাঁ, এটা যেমন বাস্তবতা রয়েছে, তেমনি আবার বাস্তবতা রয়েছে অনেক ক্ষেত্রেই কিন্তু আসলে পুরো বাস্তবতাটুকু ওঠানো সম্ভব হয়। তা সেটা পরিপ্রেক্ষিত রাষ্ট্রের, সরকার এবং সাধারণ মানুষের কোনটি আসলে নিউজ হলে কিংবা সংবাদ হলে রাষ্ট্রের ক্ষতি হবে না, আচ্ছা, কিংবা এবার সাধারণ যখন- মানুষ বিপদে যাবে না। আমি একটা সংবাদ প্রচার করলাম, সেটার জন্য রাষ্ট্র, সাধারণ মানুষ বিপদে পড়লো, সেই জায়গাটা হয়তো বা আমাদের এডিটর লেভেল যারা আছেন তারা সেগুলো চিন্তা করেন, চিন্তা করে আসলে তারা কাজ করেন। আপনাকে আরেকটা আমি আসলে সম্পূরক প্রশ্ন করতে চাচ্ছিলাম, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে ক্রাইমে কাজ করছেন সেনাবাহিনীর সাথে, মানে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের সাথে আপনার একটা সংযোগ রয়েছে। এবার আর্মি যখন মাঠে নামানো হলো কারফিউর সময়, আর্মির সাথে নিশ্চয়ই আপনার কথাবার্তা হয়েছে, তাদের পালসটা আসলে কেমন দেখেছেন? মানে যেমন পুলিশ আন্দোলন দমন করতে চেয়েছে, আর্মির ক্ষেত্রে কি এমন কিছু আপনার চোখে পড়েছে? দেখুন নাইম, আমি গত বছরই আমি আর্মি সেনাবাহিনীর সাথে আমি মিশন করার সৌভাগ্য হয়েছে আমার মালিতে, এবং সেখানে দেখেছি যে বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু ওই জায়গাগুলোতে সাধারণ মানুষের সাথে মিশে পিস কিপিংয়ের জায়গায় মানবতার ফেরিওয়ালা হিসাবে তারা কাজ করেছেন, এবং প্রতিটি মানুষের সাথে প্রতিটি ক্রাইসিস তারা কিন্তু খুব ভালোভাবেই তারা করেছেন, বাংলাদেশের মোকাবেলা ক্ষেত্রে কি করেছেন। দেখেছেন? বাংলাদেশের এই বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সেনাবাহিনী এবার আমরা মাঠে ঘাটে দেখেছি, বাংলাদেশের সেনাবাহিনী যারা রাস্তায় নেমেছেন তারা কিন্তু সাধারণ মানুষের সাথে মিশছেন, কথা বলছেন, এবং ঠিক যেভাবে আমি মালিতে দেখেছি বাংলাদেশেও কিন্তু তার বিপরীত নয়। বাংলাদেশ থেকেই কিন্তু আসলে এইসব সেনা সদস্যরা তারা কিন্তু ট্রেনিং নিয়ে কিন্তু বিদেশে যাচ্ছে। তো এবং আপনি দেখেছেন যে সেনাপ্রধান গতকালকে বলেছেন যে সার্বভৌমত্ব রক্ষা এবং সাধারণ মানুষের পাশে সবসময় সেনাবাহিনী থাকবে, এবং সে নির্দেশনাও দিয়েছেন, এবং সেনাবাহিনীর সদস্যদের তারা আশ্বস্ত করেছেন যে সাধারণ মানুষের পাশে সেনাবাহিনী রয়েছে, থাকবে। আচ্ছা, আমি একটু মোর্শেদ হাসিবের কাছে চলে যাচ্ছিলাম। আমরা এইমাত্র তথ্য পেলাম যে মৃত্যুর সংখ্যা বেড়ে আসলে 96 জন হয়ে গিয়েছে, এবং দেশের এমন একটা ক্রান্তিকালীন সময় আমরা দেখলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয়, আমার মনে পড়ছে না এটাকে কখনো এত অল্প সময়ের ব্যবধানে এতবার বিদেশি মিশনগুলোকে ব্রিফ করবার মতন কোনো ঘটনা ঘটেছে। আপনি আরো আমার চেয়ে ভালো বলতে পারবেন। এই ব্রিফে আসলে সরকার তাদেরকে কি বলতে চেয়েছে এবং যে আশ্বস্ত তারা করতে চেয়েছে তাতে কি বিদেশি মিশনগুলো আশ্বস্ত হতে পেরেছে? বিদেশি মিশনগুলো আসলে সরকারের কথা বিশ্বাস করেছে কিংবা তাদের কথায় কনভিন্স হয়েছে কিনা, আশ্বস্ত হয়েছে কিনা, সেটা আসলে আমাদের জানার সুযোগ হয়নি। এই কারণে যে এই বৈঠকগুলো আসলে ক্লোজ ডোর হয়, ক্লোজ ডোরের পরে সরকারের পক্ষ থেকে একটা ব্রিফ করে দেওয়া হয়, সাংবাদিকদের সকল প্রশ্নের জবাব দেওয়া হয়, কিন্তু বিদেশিরা সাধারণত এটা নিয়ে কথা বলে না, এমনকি ক্লোজ ডোরে কথা বলে না। ওপেনলি তো নাই, ক্লোজ ডোরে না। এটি আসলে কূটনীতির যে শিষ্টাচার। তবে আশ্বস্ত হয়েছে কি হয় না, এটা একটা ব্রিফে, মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিংগুলো হয় সেগুলোর চিত্র পাওয়া যায়। কারণ তাদের প্রশ্ন থাকে যে আসলে নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার কিভাবে নিশ্চিত হবে, মানব অধিকার কিভাবে নিশ্চিত হবে, হেলিকপ্টার থেকে যে গুলি করার যে বিষয়গুলো, ভিডিওগুলো ভাইরাল হয়েছে, সেগুলো কিভাবে সরকার ডিল করছে। জাতিসংঘ বলেছে জাতিসংঘের গাড়ি ব্যবহার করা হয়েছে, সেটা জবাব যদিও পররাষ্ট্রমন্ত্রী দিয়েছে, সেটা ভুল করে হয়েছে, পরে সেই গাড়িগুলো সরিয়ে ফেলা হয়েছে, রং পরিবর্তন করতে ভুলে গিয়েছে কিংবা কিছু একটা হতে পারে। তো সেই জায়গাগুলো আসলে খুব ব্রিফিং হয় না, মানে খুব খোলামেলা আসলে আমরা জানতে পারি না। বাট তারা যাই হোক না কেন এখান থেকে একটা নোট কিন্তু তাদের হেডকোয়ার্টারে পাঠায়। এখন এই কেন হেডকোয়ার্টারের নোটটা গুরুত্বপূর্ণ, কারণ তারা আমাদের এখানে বিনিয়োগ করে, তাদের এখান থেকে তারা স্কিল লোক নিয়ে এসে আমাদের এখানে লোকদের স্কিল করে, তারা আবার আমাদের পণ্য কিনে, তাদের এখান থেকে আমাদের রেমিটেন্স আসে, ইনভেস্টমেন্ট, এবং পুরো ওয়ার্ল্ড চেনের পার্ট আমরা। ফলে তারা যদি আশ্বস্ত না হয়, তারা তাদের হেডকোয়ার্টারকে আশ্বস্ত করবে না, এবং হেডকোয়ার্টারে যখন কোনো নতুন প্রতিষ্ঠান জানতে চাইবে বাংলাদেশে এই অবস্থায় কিংবা বাংলাদেশে আমরা নতুন কোনো বিনিয়োগ আসবে কিনা, তখন তাদের সামনে কিন্তু এই সার্বিক চিত্রটা তুলে ধরা হবে। ফলে এইটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আসলে বাংলাদেশের বাইরে কিছু নয়। কূটনীতি হচ্ছে অভ্যন্তরীণ রাজনীতি এবং শাসন ব্যবস্থার একটা
বৈদেশিক অংশ। তবে এর সাথে আমি একটু যোগ করতে চাই, যেটা হিরণ বলছিলেন এবং আপনি হিরণকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকদের উপর জি, যে ক্ষোভ। আজকে আমাদের অসংখ্য সহকর্মী, আমাদের সহকর্মী শামীমা, হামলা আমাদের হয়েছে। সহকর্মী মারুফ চুন্নু আহত হয়েছে, আমাদের ফয়সালও অনেকক্ষণ ধরে ফয়সাল মাহফুজ, তাদেরকেও নানানভাবে হ্যারাস করা হয়েছে, এবং সবুজকে হ্যারাস আরেকটা করা হয়েছে, গুরুত্বপূর্ণ হাসিফ ভাইয়ের সাথে আমি একটু এমনকি বলতে চাই। আমাদের ঢাকার বাইরে কলিগরাও হ্যারাস হয়েছে। অনেক জায়গাতে। সাধারণ মানুষ মনে করে যে আমরা তাদের কথা বলি না, সরকার মনে করে যে আমরা সাধারণ মানুষের কথা বেশি প্রচার করি, এবং এর বাইরেও কিন্তু একটা তৃতীয় পক্ষ আছে যারা সামাজিক মাধ্যম ব্যবহার করে, যেটা বিদেশিরা বারবার বলছে যে এই যে ইন্টারনেট বন্ধ হয়েছে সেখানে গুজব প্রচার হচ্ছে, এবং সাধারণ মানুষ তখন এই চ্যানেল 24 কিংবা অন্যান্য গণমাধ্যমগুলোকে বাদ দিয়ে গুজবগুলো বিশ্বাস করে নিচ্ছে। এবং আমরা যখন ঘরে ফিরে যাই তখন আমাদেরকে প্রশ্ন করে, ফেসবুকে তো আসছে, তোমার চ্যানেল তো দেখাইলো না। এটা কোনো জবাব নাই। এটা বাস্তব। এবং আমরা যখন এবং রাস্তায় বের আমি এই হই, হামলাগুলো নিন্দা জানাই, ওপেনলি নিন্দা আমি জানাই। আমি আমি নাইমকে একটা বিষয় একটু করতে চাই। আমি 2013 সালেও কিন্তু আসলে আমি ইনজুর্ড হয়েছিলাম, এবং সেখানে দেখেছিলাম যে যখন আমাকে আক্রমণ করছে সেই সময় বলছিল যে তোমরা কিছু দেখাও না, আমরা কিছুই দেখতে পাচ্ছি না, এবং তোমরা এখন এতগুলো লাশ দেখাচ্ছ, তোমরা আরেকজন বলছে যে আমরা খুন করছি এরকম দেখাচ্ছ, মানে চারিদিক থেকে আমার মোহাম্মদপুরে আক্রমণ করা হয়। এই পাশ থেকে যখন আক্রমণ করে আমি এই পাশে আসি, এরাও আমার উপর আক্রমণ করে। এবং প্রতিটি বিষয় একই রকম একই এবং রকম আরেকটা ঘটনা কারণ বেশি হিরণের হচ্ছে। সাথে আমি অ্যাড করতে চাই, আমরা অনেক সময় অনেক ঘটনা সরাসরি সম্প্রচার করতে পারি না। এখন পত্রিকার জন্য এটা খুব জরুরি না, টেলিভিশন কাজ করতে গেলে এটা খুবই জরুরি। সরাসরি সম্প্রচার করতে না পারার নানান ধরনের জটিলতা আছে। 17 কোটি মানুষের ঘরে ঘরে গিয়ে এটা বলা সম্ভব না, এবং এটা বলা উচিত না, কিন্তু এটাই বাস্তবতা। এবং তারা মনে করে তোমরা তো লাইভ দেখালে না। এখন এই সংবাদটা সারা দিনের সংবাদ, সারা দেশের সংবাদ। সহিংসতা শুধু ঢাকা একা হচ্ছে না, পুলিশ মরছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে, ছাত্রছাত্রীরা তারা আহত হচ্ছে, নিহত হচ্ছে। মানুষ এখন আসলে সারা দেশের updated, জি, চিত্রটা যখন বুঝতে 2-3 পেরেছেন। মিনিটে দেখায় তখন বললে আমাকে তো তুমি 10 সেকেন্ড দেখাইছো। এই 10 সেকেন্ডের ব্যাখ্যাটা তো আসলে হয় না। আমি জনাব জাকারিয়া কাজল আপনার কাছে একটু চলে আসতে যাচ্ছিলাম। সাংবাদিকদের এই লাঞ্ছিত করবার ঘটনাটা তো মানে আজকে অনেক বেশি হয়েছে, অনেক দিন ধরেই আসলে এটা হয়ে যাচ্ছে। এখানে মানে ওয়ে আউট কি, সাংবাদিকরা কিভাবে তাহলে মাঠে এখন কাজ করবে, এইটা একটা জানতে চাচ্ছিলাম। আর আরেকটা, তার আগে আরেকটা আসলে বিষয় আমি একটু নিয়ে আসতে যাচ্ছিলাম। আবু সাইদ খান বলছিলেন যে শান্তিপূর্ণভাবে পদত্যাগের কোনো রকম সম্ভাবনা তিনি আপাতত দেখছেন না, অন্তত সরকারের যে আচার আচরণ। আপনারও কি তাই মনে হচ্ছে নাকি? এবং যদি তা না হয় তাহলে এই যে সহিংসতায় যে প্রাণহানি, সেটি কি সামনে বেড়েই চলবে? তবে শোনেন, আপনি যেটা প্রথম প্রশ্ন যেটা জি। দেখেন, সাংবাদিকদের উপর হামলা এটা এখনই প্রথম, এটা এটা বহু যুগ ধরে আমরা যখন মাঠে কাজ করেছি জি। তখন আমরা এখন গণমাধ্যম বেড়েছে, গণমাধ্যম কর্মী বেড়েছে, হামলার ঘটনাও বাড়ছে। এবং এই হামলার ঘটনার বাড়ার পেছনে কিন্তু মানে ইলেকট্রনিক মিডিয়ার এই প্রচারণ এটার একটা রোল আছে। তো দেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যম যার কোনো দায়বদ্ধতা নেই, সেই সামাজিক যোগাযোগ মাধ্যম এখন গণমাধ্যমের একটা প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যা খুশি বলছে, যে যা খুশি বলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা মিথ্যা তথ্য আসলো, আমি যখন ইলেকট্রনিক মিডিয়া বা মূলধারার গণমাধ্যমে কাজ করি, বাইরে গিয়ে আমাকে এটা ফেস করতে হয় যে ফেসবুকে দেখলাম বা ইউটিউবে দেখলাম, তোমরা তো দেখাও না, দেও মায়। এই যে একটা ঘটনা, মানে এটা হচ্ছে মূল কারণ, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে আরেকটা বিষয়, আমরা যারা মাঠে কাজ করি, আমাদের যারা একটা ভালো রিপোর্ট করার পাশাপাশি ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করাও কিন্তু রিপোর্টারের দায়িত্ব। কর্মপদ্ধতির একটা অঙ্গ। আমরা অনেকেই সেটা ভুলে যাই। সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। আমি এমন আমি একটা ভালো assignment বা একটা ঘটনা কভার করলাম, করে এসে কতটা অনুপুঙ্খভাবে সেটা লিখলাম বা রিপোর্টটা করলাম, সেটা যেমন গুরুত্বপূর্ণ, একইভাবে আমার ব্যক্তিগত নিরাপত্তা আমি কিভাবে করব সেটাও গুরুত্বপূর্ণ। রিস্ক অ্যাসেস বলে একটা ইংরেজি শব্দ আছে। ভোটারদের পাঠানোর আগে এই ব্রিফিংটাও দিয়ে দেওয়া দরকার। হ্যাঁ, তার মানে এই না যে কোনো হাত গুটিয়ে বসে থাকে। এর মধ্যে হয়তো দুর্ঘটনা। সেক্ষেত্রে বোধহয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের যারা মাঠে কাজ করে তাদের একটা প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। ২ নম্বর হচ্ছে সামরিক শাসন আমলে আমরা এই গণমাধ্যমের উপর একটা নিয়ন্ত্রণের আছে, যেটা সবাই ভাবে কোনো ঘটনা মিস করলে ভাবে হয়তো একটা নিয়ন্ত্রণের ব্যাপার আছে। কিন্তু এখন একটা জিনিস বুঝতে হবে, কিন্তু গণমাধ্যম একটা প্রতিযোগিতার মধ্যে আছে। আজকে কেউ চাইবে না যে কোনো কিছু সাপ্রেস করে দেবে। তার প্রতিদ্বন্দ্বী হয়তো শিখেছে। সেটা সাধারণ মানুষের বোঝা। আমি মনে করি এক্ষেত্রে আমাদের নিজেদের নিরাপত্তা। আপনি যেটা বললেন, আমি তো ১ম এই বললাম, পদত্যাগটা কার কাছে করবে এটা নিয়ে কিন্তু একটা জটিলতা আছে। কোন সরকার সহজে কি পদত্যাগ করে? বাংলাদেশের ইতিহাসে আপনি ১ম থেকে যদি দেখেন, এরশাদ সাহেব,
বা তারপর ধরেন ওই বিএনপি সরকার যারাই পদত্যাগ করেছে তাদের পরবর্তী ভবিষ্যৎ কিন্তু বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তাই না? এর সাথে পদত্যাগ করলেন, তারপর জেল খাটেন, কিভাবে বেরোচ্ছে আমরা জানি। বিএনপি কোথায়? আমি তার মানে এই বলছি না যে এটা সহিংসতার মাধ্যমে এই পরিস্থিতি সরকার থেকে বেশ সেটা উচিত না, সেটা আমি বলছি। তবে আওয়ামী লীগের কাছে আমার প্রত্যাশা হলো বল এখন আওয়ামী লীগের কোর্টে, বল এখন ভেরি স্পেসিফিক প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কোর্টে। কাজেই তিনি যেহেতু তার সর্বশেষ বক্তব্য বলেছেন তিনি একটাও প্রাণহানি চান না। তারপরেও আজকে প্রায় শ এর কাছাকাছি চলে জি। গেছে। কাজেই আমি তার ওই কথার উপর ভরসা রেখে কিন্তু বলতে চাই, তিনি নিশ্চয়ই এমন কোনো ব্যবস্থা তার নেওয়া উচিত যাতে এই যে আর কোনো প্রাণহানি না হয়। কারণ এরপরে তো আর বলার কিছু নেই। আজকে একদিনে 93 আপনি বললেন। তার 96 উপর হয়ে গেছে মাত্র জানতে পারলাম আমরা। হ্যাঁ, ১০০ পার 96 হয়েছে। হয়ে গেছে মাত্র জানতে 96 তে পারলাম। এটা তো মানে আমরা সবসময় কথাই বলি একটি প্রাণ মূল্যবান। এবং এই মৃত্যুগুলি আমার কাছে এক সেন্সে অর্থহীন মনে হয়। ওই পরিবারগুলি ছাড়া এই মৃত্যুর কষ্ট এবং দায়ভার কিন্তু কেউ বহন করবে না। না রাষ্ট্র, না পার্টিকুলার দল। দেখবেন এই ১০০ বা আগের ২০০, ১০০ যাই বলি ১৫০ সবগুলির দায় কিন্তু ওই পরিবারটা বহন করে। আমরা কি করি? জেলা প্রশাসন বলে যে তাদের দাফন-কাফন, তাদের কি ব্যবস্থা নেব? কোনো মৃত্যুর কোনো জনাব জাকারিয়া কাজল, আপনার কাছে একটু আসতে যাচ্ছিলাম। কালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুঃখিত, আবু সাইদ খানের কাছে যেতে যাচ্ছিলাম যে কালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকামুখী একটি লং মার্চ আছে এবং আবার আজকে সন্ধ্যা ৬টার থেকে কারফিউ আছে। কি হতে পারে বলে আপনার কাছে মনে হয়? আপনি তো বহু সময় বহু কিছু দেখে এসেছেন, বহু আন্দোলন দেখে এসেছেন। কি হতে যাচ্ছে? আইনজীবী খালি আন্দোলন দেখেননি, আন্দোলন করেছেন। হ্যাঁ, এখন এটা নির্ভর করতে হচ্ছে পুলিশ এবং সেনাবাহিনী কি ভূমিকা নেবে এটার উপর নির্ভর। পুলিশ এবং সেনাবাহিনী যদি বাধা সৃষ্টি না করে তো সেখানে একটা স্বতঃস্ফূর্ত মানে সমাবেশ ঘটতে পারে, একটা সশস্ত্র অভ্যুত্থানের দিকে দেশ চলে যাচ্ছে, অলরেডি এক ধরনের অভ্যুত্থান হয়ে গেছে। তো এখন জনগণের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ তারা এক জায়গায় এসে সামিল হচ্ছে। তো এইটা একটা ব্যাপার। এখন যে এই সিদ্ধান্ত পুলিশ এবং সেনাবাহিনী কি ভূমিকা পালন করবে সেটা গুরুত্বপূর্ণ। আমি শুরুতেই বলেছি যে পুলিশের মধ্যে দুটো চরিত্র আমরা দেখেছি এবং সেনাবাহিনীর মধ্যে আমরা একটা চরিত্র দেখেছি যে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সেনাবাহিনী ইনভলভ হয় নাই। তো তারা দমন পীড়নে ইনভলভ হয়নি, দু একটা বিচ্ছিন্ন ঘটনা কথা শোনা যাচ্ছে। তবে এখানে এই দুটি বাহিনী গুরুত্বপূর্ণ এবং সরকারকে বুঝতে হবে সরকারের দুটি হাত এবং দুটি হাতকে যেন তারা দমন পীড়নে ব্যবহার না করে। আর একটা হচ্ছে সেনাবাহিনী এবং তারা রাষ্ট্রের কাছে দায়বদ্ধ, সংবিধানের কাছে দায়বদ্ধ, মানুষের কাছে দায়বদ্ধ। অতএব সবচেয়ে বড় হচ্ছে আপনি আইন, সংবিধান, রাষ্ট্র, তার চেয়ে বড় সত্য হচ্ছে মানুষ। অর্থাৎ মানুষের জন্যই রাষ্ট্র গড়ে ওঠে, মানুষের জন্যই সভ্যতা গড়ে ওঠে, মানুষের জন্যই আইন কানুন তৈরি হয়। অর্থাৎ যে আইন কানুন রাষ্ট্র মানুষের জন্য ক্ষতিকর হয়ে ওঠে তবে সেটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। অতএব মানুষের সার্বভৌমত্ব রক্ষার জন্য মানুষকে সম্মান দিতে হবে এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে অঙ্গীকার করেছিলাম, আমাদের ইশতেহারের কথা ছিল মানবিক মর্যাদা, সেই মর্যাদাটা, মানুষের মর্যাদা দরকার এবং জীবন মূল্যবান এবং এই জীবনের জন্য ক্ষতি না হয় এবং এটা সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান এবং দেশের সমস্ত স্টেট মেশিনারিকে এটা বুঝতে হবে যে মানুষের জন্য অকল্যাণকর কোনো পদক্ষেপ এবং ক্ষতি এবং এই ধরনের সহিংস ঘটনা উস্কে যেতে পারে এমন কোনো পদক্ষেপ তারা গ্রহণ করবেন না, এটাই আমরা আশা করব। হ্যাঁ, এটাও ঠিক যে আন্দোলনের মধ্যে বিভিন্ন রকম শক্তি থাকে, বিভিন্ন রকম সমাবেশ ঘটে, কিন্তু এটা যাতে অরাজক পরিস্থিতির জন্য না যায় তার আগেই সিদ্ধান্ত গ্রহণ করা দরকার। যখন রাজপথে বিভিন্ন মানুষের সমাবেশ ঘটে তখন কিন্তু কিছু অঘটনও ঘটে যায়, ঘটনাও ঘটে, অঘটনও ঘটে। তো তারপরে আমরা আশা করব আন্দোলনকারীরা তারা যেন অহিংস পথেই অগ্রসর হয়, কিন্তু আমরা চাইলেই তো আর হবে না। যদি সেখানে সংঘাত হয়, আক্রমণ হয়, তাহলে পরিস্থিতির অবনতি ঘটতে পারে। আমি ভাবতে পারছি না, আসলে আমি শিউরে উঠছি যে কি অঘটন ঘটতে পারে যদি এখানে রাষ্ট্র
এবং এখানে যদি রাজনীতিবিদরা যদি সঠিক সিদ্ধান্ত না গ্রহণ করে, তাহলে আগামীকাল আরো ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে। আমি ভাবতে পারছি না, অনুমান করতে পারছি না, শিউরে উঠছি। তো আমার কাছে মনে হয় যে এখানে শুভবুদ্ধির উদয় হবে, তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন যে যাতে অঘটন না হয়, এবং এখানে কি ধরনের একটা ব্যবস্থা, অন্তর্বর্তীকালীন একটা ব্যবস্থা কিভাবে তৈরি করা যায়, এবং সেখান থেকে দেশ আবার গণতন্ত্রের পথে, উন্নয়নের পথে, কল্যাণের পথে অগ্রসর হতে পারে, সেই ব্যাপারে আমার মনে হয় একটা সিদ্ধান্ত দরকার, এবং এই ব্যাপারে একটা জাতীয় ঐকমত্য দরকার। দেখেন জনাব জাকারিয়া কাজল, আমাদের আমরা আলোচনার প্রায় শেষে চলে আসছিলাম। আপনার কাছেও ঠিক এই আমি বিষয়টি জানতে চাচ্ছিলাম যে এই লং মার্চ না ঘিরে। আমি বলি, জি, শুনুন, আজকে আমাদের কয়েকজন মানে গত কয়েকদিনে আমাদের কয়েকজন সহকর্মী নিহত হয়েছেন, অনেকে আহত জি, হয়েছেন, এতে কিন্তু আমরা সবাই, আপনি পুলিশ মেরে টানিয়ে ঝুলিয়ে রেখেছেন, পুলিশ মারছেন সবসময়। আজকে একটা থানায় ঢুকে 13 জন পুলিশকে হত্যা করছে, জি, 300-র উপর পুলিশ আহত। আমি মনে করি যে পুলিশও তো মানুষ, তাই না? তারপরেও তারা এখন পর্যন্ত যে ধৈর্য দেখিয়েছেন, আমি তাদের ধন্যবাদ দিচ্ছি। ঢাকায় দেখেছেন পুলিশ শেষ করে গেছে। আমি এখন মানে আমি পুলিশ যারা তাদেরও তো সহকর্মীদের খুব কম, তাই না? তারপরেও কিন্তু তারা এ পর্যন্ত ধৈর্য দেখেছেন। আমি তাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং আশা করব এই ধৈর্যটা তারা বহাল রাখবেন। কারণ সাইদ ভাই যেটা বললেন, তারা যদি ধৈর্য হারায় তাহলে কিন্তু অবিশ্বাসকারী কোনো পদক্ষেপ নিলে কিন্তু দেখবেন এটা কারো কাছে কাঙ্ক্ষিত। চাইনার একটা প্রাণ, কিন্তু এই প্রতিটা আজকে সরকারের পক্ষ থেকে প্রেস নোট দিয়ে বলা হয়েছে জঙ্গি হামলা। আমি আবারও পুনর্ব্যক্ত করতে চাই আমার এই জঙ্গি হামলা যদি যেটা সরকার বলছে, আমি বিশ্বাস করতে চাই সরকার তার তথ্য প্রমাণ দিয়ে বলবে। তাহলে সেই জঙ্গি হামলা থেকে সাধারণ মানুষকে রক্ষা করার দায়িত্ব সরকারের। খালি দোষ চাপালে তো হবে না। দোষ চাপানোর পাশাপাশি আমার প্রোটেকশনটাও তো সরকারকে দিতে হবে। সরকার সেদিকে নজর দেবে। গণদোষ না চাপিয়ে নির্দিষ্ট হারে দোষ। আপনি ধরেন ওই যে 18ই অক্টোবর যে ঘটনাগুলি ঘটেছে, সেখানে যারা দায়ী তাদের যদি বিচার হতো, আমার তো মনে হয় তাদের অনেকেই জামিনে, তাহলে তো আজকে এই ঘটনাগুলো ঘটতো। আজকে যদি ধরতে না পারেন আবার হবে। কাজেই সরকারকে খালি বক্তৃতা দিলে হবে না। অ্যাক্টে যেতে হবে, এবং নিরপেক্ষভাবে যারা দায়ী, যদি কেউ জঙ্গি হামলা করে থাকে সে জঙ্গিকে ধরবেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের যারা আন্দোলন করছে তারা কেউ জঙ্গি হামলা পছন্দ করে না। কাজেই সেটার প্রোটেকশনের দায়িত্ব সরকারের। আর একটা কথা আমি স্পষ্টভাবে বলতে চাই, এখন আন্দোলনের এই পর্যায়ে এসে মনে হচ্ছে এটা কোটার আন্দোলন বা ছাত্র আন্দোলন। এই আন্দোলনের চরিত্র সেটার কিভাবে মোকাবেলা করবে সেটাও সেই কর্মকৌশল আচ্ছা। সরকারকে। জনাব জাকারিয়া কাজল, আপনাকে ধন্যবাদ। শেষ করতে যাচ্ছিলাম মোর্শেদ হাসিব হাসান এবং হিরণ খান, আপনাদের দুজনকে দিয়ে কালকে আসলে কি হতে যাচ্ছে বলে মনে হয়? আমি জানি না কালে কি হতে যাচ্ছে। এটা question আমি শুধু এইটুকু প্রত্যাশা করতে পারি, আমিও নাগরিক, আপনিও নাগরিক, আমাদের সবার সত্য বলার অধিকার আছে, এবং আমাদের সাথে বলতে যদি তো নিশ্চয়ই দিতে হবে। অন্যায় হয়ে থাকে সেটা সুবিচার পাওয়ার অধিকার আছে, এবং সেটা সুবিচার রাষ্ট্র এবং সরকার নিশ্চিত করা উচিত। তেমনি সরকারের জন্য যারা কাজ করে, পুলিশ, যেমনি জাকারিয়া কাজল বলছিলেন, তারাও মানুষ, তারাও 3 দিন 4 দিন ধরে মাঠে, 7 দিন ধরে মাঠে, পরিবারের বাহিরে, 15 দিন 20 দিন। তাদেরও কিন্তু মানে তাদের উপর অনেক কিছু হয়েছে, তাদেরও যেটা এক ধরনের বলছিলেন রেস্ট যে দরকার। যার ফ্যামিলিতে যায় সেই আসলে সেই বুঝে। আসলে বুঝতে পারে। যেমন ওই যে খুলনাতে যেমন চিত্র দেখলাম, খুলনার যে কনস্টেবল মারা গিয়েছিল, পুলিশ কমিশনার যখন তার পরিবারের সাথে দেখা করতে যায়, পরিবারের সদস্য বলছিলেন যে আর কত ডিউটি, পরিবারের সাথে দেখা করতে পারছে না। আপনি যেটা বলছিলেন যে কালকে কি ঘটতে যাচ্ছে, কালকে যে যাই ঘটুক আমরা চাই না আর কোনো প্রাণহানি। আমরা সংবাদকর্মী যারা কাজ করি সেখানে আমরা চাই না কেউ আহত হোক, কেউ নিহত হোক, কেউ, সেটা সংবাদকর্মী হোক, আন্দোলনকারী হোক, পুলিশ হোক, কেউই চায় না। একটা সুষ্ঠু সমাধান আমরা চাই। সুষ্ঠু সমাধান। এবং আমরা যারা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, এবং আমাদের পরিবারের লোকজনও রয়েছে, হাসিবের পরিবারের লোকজন, আমাদের সহকর্মীরা আরও রয়েছে, তাদের একটাই প্রশ্ন, একটাই আসলে চাওয়া, যে আগামীকাল যাতে সুষ্ঠু একটা সমাধানে যায় দেশ, রাষ্ট্র। হিরণ খান এবং মোর্শেদ হাসিব হাসান, আপনাদের দুজনকে ধন্যবাদ, এবং জনাব আবু সাইদ খান এবং জাকারিয়া কাজল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কথা সূত্র ধরে বলতে চাই যে প্রতিটি প্রাণ অত্যন্ত মূল্যবান, এবং আজকে ঠিক এই মুহূর্তে আমরা এমনই একটি ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আছি যেখানে শুধু আমরা প্রত্যাশাই করতে পারি যে আর কোনো প্রাণহানি হবে না। এরকমই একটি প্রত্যাশা রেখে আজকের মুক্তবাগ এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।